হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা যে সাইক্লোনটা আসছে সেই সাইক্লোনটা সম্বন্ধে ডিটেলসে জানবো, কিভাবে আসছে, সাইক্লোন কিভাবে তৈরি হচ্ছে, তার নেম কিভাবে রাখা হয় এবং কোন কোন কান্ট্রি এই নেমটা ডিসাইড করে, নেম রাখার সময় কোন কোন সিস্টেমকে ফলো করা হয় বা গাইডলাইন্সকে ফলো করা হয়, এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা জানবো। তার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যদি এখনও আনএকাডেমি অ্যাপ ডাউনলোড না করে থাকো, গিয়ে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো। প্রত্যেকদিন সকালবেলা ফ্রি ক্লাস হচ্ছে, সো ফ্রি ক্লাসগুলোতে পার্টিসিপেট করো। সকাল 10টাতে এবং সকাল 8:30টাতে এই দুটো ফ্রি ক্লাস কিন্তু হচ্ছে। নাও প্রথমে আসি ট্রপিক্যাল সাইক্লোন বলতে কি বুঝি। না দেখো, সাইক্লোন সেই এরিয়াতে হচ্ছে যেই এরিয়াটাতে আমাদের ট্রপিক্যাল এরিয়া বলে দেখি। আমরা ট্রপিক্যাল এরিয়া কোন এরিয়াটাকে দেখি? আমরা কিন্তু ট্রপিক্যাল এরিয়া এই এরিয়াটাকে দেখি, অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকন এবং ট্রপিক অফ ক্যান্সারের মধ্যিখানে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটাকে আমরা ট্রপিক্যাল এরিয়া বলি। নাও এই ট্রপিক্যাল এরিয়ার মধ্যে যত ধরনের স্ট্রম আমরা দেখতে পাই, প্রত্যেকটা স্ট্রমের কিন্তু বিভিন্ন নাম রয়েছে। যেরকম যদি ওই স্ট্রমটা আমেরিকান সাইডে দেখতে পাও বা আমেরিকান সাইডে হচ্ছে দেখতে পাই, তখন তাকে আমরা বলি হ্যারিকেন। যখন ওই স্ট্রমটা ইন্ডিয়ান ওশিয়ান পার্টে হচ্ছে বা এই পার্টটাতে হচ্ছে, এই যে ইন্ডিয়ান ওশিয়ান পার্ট, এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টে যখন হয় তখন তাকে আমরা বলি সাইক্লোন। যখন ওটা প্যাসিফিক ওশিয়ানে হচ্ছে তখন আমরা তার নাম রেখেছি টাইফুন। ক্লিয়ার? তো প্যাসিফিক ওশিয়ানে এর নাম হয়ে যায় টাইফুন, ইন্ডিয়ান ওশিয়ানে এর নাম হয়ে যায় ট্রপিক্যাল সাইক্লোন। যখন এটা আমেরিকান সাইডে চলে আসে, অর্থাৎ আটলান্টিক ওশিয়ানের কাছে চলে আসে, তখন এর নাম আমরা দিয়ে দিই হ্যারিকেন। এবং পরপর করে এইভাবে কিন্তু নাম চেঞ্জ হতে থাকে, যে এরিয়াতে থাকবে সেই এরিয়ার বেসিসে কিন্তু আমরা নামটা ডিসাইড করি। নাও এবার আমাদেরকে বুঝতে হবে এই ট্রপিক্যাল এরিয়াতে কেন এই সাইক্লোনটা জেনারেট হয় বা এই স্টর্মগুলো কেন জেনারেট হয়। না, সূর্যকে তুমি যদি দেখো তাহলে সূর্যকে দেখতে পাবে ডিরেক্টলি এই ট্রপিক্যাল এরিয়াতে সূর্যের কিন্তু যে কিরণটা কিন্তু ডিরেক্টলি পড়ে। আর বাকি যে জায়গাগুলো অর্থাৎ সাব ট্রপিক্যাল এরিয়া এবং পোল এরিয়াগুলোতে সূর্যের কিরণটা কিন্তু অ্যাঙ্গেল করে পড়ে। আর যার জন্য এই সূর্যের কিরণ যেহেতু ডিরেক্টলি পড়ছে, তো তার জন্য এখানে টেম্পারেচারও অনেক বেশি হাই থাকে। তাই জন্যই এটাকে বলা হয় ট্রপিক্যাল কান্ট্রি। এই এরিয়াতে যে কান্ট্রিগুলো পড়ে সেগুলোকে আমরা বলি ট্রপিক্যাল কান্ট্রি। ইন্ডিয়া তাদের মধ্যে একটা কান্ট্রি যে হচ্ছে ট্রপিক্যাল এরিয়ার মধ্যে পড়ছে। এই যে দেখতে পাচ্ছ এইখানটাতে ইন্ডিয়াকে দেখতে পাবে। নাও তোমরা নিশ্চয়ই দেখেছো যে কখনো বাড়িতে কোনো গ্যাস জ্বালালে তার পাশে দাঁড়ালেও তুমি হিটটাকে অনুভব করতে পারো। তার যে আগুনটা জ্বলছে সেই আগুনটাকে কিন্তু অনুভব করা যায়। নাও এই যে আগুনটা যখন চলে তার পাশে যখন তুমি দাঁড়িয়ে থাকবে, তখন বেসিক্যালি তুমি বেশি করে হিটটাকে অনুভব করতে পারবে। যদি তুমি কিছুটা দূরে থাকো তাহলে কিন্তু হিটটাকে অতটা ভালোভাবে অনুভব করা যায় না। তো বেসিক্যালি ট্রপিক্যাল কান্ট্রিগুলো ওই হিটটার পাশেই কিন্তু রয়েছে, অর্থাৎ সূর্যরশ্মি একদম ডিরেক্টলি পড়ছে। তো তাই জন্য এখানে হাই টেম্পারেচার দেখতে পাই আমরা। অথচ প্রায় 24 থেকে 37 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমরা এই ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে দেখতে পাই। কিন্তু তুমি যত আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকি, অর্থাৎ ওপরের দিকে যাই বা নিচের দিকে আসি, তত আমাদের কি হয়, এই টেম্পারেচারের পরিমাণটা কমতে থাকে। অর্থাৎ 24 থেকে যত আমরা পোলের দিকে এগোবো, তত তুমি দেখতে পাচ্ছ টেম্পারেচার কমে কমে মাইনাসে চলে যায়। আবার যখন নিচের দিকে যাবো সেক্ষেত্রেও কিন্তু মাইনাসে টেম্পারেচারটা চলে যায়। বোঝা গেল? তো যেহেতু এই পজিশনে টেম্পারেচার অনেক বেশি হাই থাকে, তো তাই জন্য এখানে স্টর্ম জেনারেট করতে হেল্প করে, স্টর্ম হতে আমরা দেখতে পাই। নাও এই টেম্পারেচার কেন স্টর্ম তৈরি করতে হেল্প করছে, এটা একটা খুব ভালো মজার জিনিস। এটাকে একটু দেখে নাও যে সূর্যরশ্মি যখন পড়ার কারণে এই পাটে প্রচুর পরিমাণে হচ্ছে টেম্পারেচার তৈরি হচ্ছে। যেরকম আমরা দেখেছি কখনো চা বানাতে গিয়ে বা গরম জল করতে গিয়ে, সেক্ষেত্রে দেখেছি যখনই গ্যাসের ওপরে কোনো কোনো পাত্রকে তুমি যখন রেখে দেবে তাতে জল ভরে, তখন তুমি দেখবে সেখান থেকে নিচের যে পোর্শনের যে জলটা, অর্থাৎ সেটা যখন গরম হয়ে যায় সেটা কি করে টকবক করে উপরের দিকে উঠে আসে, আর উপরে যে ঠান্ডা জলটা ছিল সেটা নিচের দিকে যায়। তখন দেখবে জলের মধ্যে একটা তুমি দেখতে পাবে কন্টিনিউয়াস একটা প্রসেস স্টার্ট হয়ে যায়, যেটাকে আমরা বলছি যে জলটা ফুটতে স্টার্ট করেছে, তাই না? তো এই পার্টটা কেন হয়? এই পার্টটা হয় বিকজ অফ দ্যাট নিচের পার্টটা যখনই গরম হয়ে যায় তখন তার মধ্যে ময়েশ্চারের পরিমাণ কম কম হয়ে আসে। সে কি করে উপরের দিকে উঠে যায়, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। আর উপরের পার্টটাতে যেহেতু ময়েশ্চার বেশি থাকে, অর্থাৎ ঠান্ডার পরিমাণ বেশি থাকে, সেটা ভারী থাকার জন্য নিচের দিকে নেমে আসে। এইভাবে কন্টিনিউয়াস প্রসেস হতে থাকে। আর এই প্রসেসের জন্য আমরা দেখেছি জলের মধ্যে একটা সাইক্লোনের সৃষ্টি হয়, একটা ওয়ান টাইপ অফ ওয়েভের সৃষ্টি হয়, তাই তো? ঠিক একইভাবে তোমরা এর আরও বেটার এক্সাম্পল দেখতে পাবে যদি বাড়ির মধ্যে কখনো কোথাও ধূপ জ্বালিয়ে দাও, তাহলে তুমি কি দেখতে পাও, ধূপটা যখন যে বাড়িতে জ্বলছে, অর্থাৎ যে রুমের মধ্যে জ্বলছে সেই রুমে তুমি বেশি অনুভব করতে স্টার্ট করো। যত সময় যায় তারপর তুমি দেখতে পাবে কিছুটা দূরে চলে গেলেও ধূপের গন্ধটা তুমি অনুভব করতে পারো। কেন না, ধূপটা যেখানে চলছে সেখানে হচ্ছে হাই প্রেশার জোন ক্রিয়েট হয়ে থাকে। আর যে অন্য রুমে তুমি যখন যাচ্ছ সেখানে লো প্রেশার জোন ক্রিয়েট হয়ে আছে, সেখানে লো প্রেশার মানে কি, অর্থাৎ ধূপের গন্ধটা এতটা নেই।
তো অলওয়েজ কি করে, কিছুক্ষণ পরে তুমি যদি কিছুক্ষণ পরে দেখো ওই ধূপের গন্ধটা কিছুক্ষণ পরে তুমিও অনুভব করতে স্টার্ট করো। কেন না, হাই প্রেশার জোন থেকে এয়ার লো প্রেশার জোনের দিকে চলে আসে, তাই তো। তো এই জন্য আমরা অনুভব করতে পারি, বুঝতে পারলে। তো অলওয়েজ তার মানে আমরা বুঝলাম যে এয়ার হচ্ছে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়। এই যে তোমরা মুভমেন্টটাকে দেখতে পাচ্ছ, অলওয়েজ হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে কিন্তু এয়ারকে মুভমেন্ট করতে দেখতে পাবে। কেন না, হাই প্রেশারে গ্যাপ থাকে, অর্থাৎ যেহেতু ওখানকার এয়ারটা উপরের দিকে উঠে গেছে, উঠে যাওয়ার কারণে ওখানের জায়গাটা খালি হয়ে গেছে। তো এখানকার হাই প্রেশারের যে জায়গাটাকে দখল করার জন্য হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে এয়ার কিন্তু ছুটে আসতে স্টার্ট করে, ঠিক আছে। তো ট্রপিক্যাল কান্ট্রিতে যেহেতু এয়ারে হচ্ছে টেম্পারেচারের পরিমাণ প্রচুর বেশি থাকে, তো ট্রপিক্যাল কান্ট্রিগুলো সব হাই প্রেশার জোনের মধ্যে দেখতে পাবে। প্রত্যেকটা ট্রপিক্যাল কান্ট্রি হাই প্রেশার জোনের মধ্যে থাকবে। যত উপরের দিকে যাবে তত লো প্রেশার জোন অনেক বেশি স্ট্রং হয়ে যায়, যত নিচের দিকে আসবে তত লো প্রেশার জোন অনেক বেশি স্ট্রং হতে থাকবে। তো ট্রপিক্যাল কান্ট্রিগুলো অলওয়েজ হাই প্রেশার জোনের মধ্যে, তাই জন্য আমরা দেখতে পাই। তো এই পার্টটা বেসিক্যালি হাই প্রেশার জোনের মধ্যে রয়ে থাকে। আচ্ছা, এবার এই শুধুমাত্র এইটুকু জানলে কিন্তু স্টর্ম জেনারেশন প্রসেসটা কিন্তু জানতে পারবো না। কোয়েশ্চেন হচ্ছে এইখানে একটা নতুন একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটার নাম হচ্ছে কোরিওলিস ফোর্স। না, কোরিওলিস ফোর্স কী জিনিস? দেখতেই পাচ্ছ এইখানে একটা পার্কের মধ্যে তোমরা দেখতে পাবে এরকম একটা সিস্টেমে বাচ্চারা ঘুরতে থাকে এবং নিজেদের মধ্যে বল নিয়ে দেওয়া নেওয়া করে। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, যখনই বলটা এরকমভাবে অপরজন ছাড়ছে কিন্তু সে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে দেখবে তার পাশের জন পেয়ে যাচ্ছে। কারণটা কি? দেখো এইখানে তুমি খেয়াল করো, এই বলটা যখনই ছাড়বে তখন দেখবে এই বলটা ঘুরে গিয়ে কোথায় চলে যাচ্ছে, এই বলটা ঘুরে গিয়ে এর কাছে চলে আসছে, অর্থাৎ কার্ভ হয়ে যায়। অর্থাৎ যাওয়ার কথা কোন দিকে, যাওয়ার কথা তুমি যদি খেয়াল করো, যাওয়ার কথা এই ইয়েলো কালার থেকে এই দিকে, কিন্তু এটা কার্ভ হয়ে কি হয়, কার্ভ হয়ে চলে আসে, উল্টো দিকে চলে আসে, কার্ভ হয়ে এইভাবে চলে আসে। তার কারণ কি? এটা হচ্ছে ফোর্স, এটাকে বলা হয় কোরিওলিস ফোর্স। তো কোরিওলিস ফোর্সে এটা, কোরিওলিস ফোর্সের কারণে কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ গোল করে ঘোরার কারণে। দেখো পৃথিবীর ক্ষেত্রেও তাই, পৃথিবী আমরা জানি একদম ডিরেক্টলি স্পিন করে ঘুরছে, কন্টিনিউয়াস স্পিন করছে। তো স্পিন করার কারণে তুমি দেখতে পাবে এইখানের যে এয়ারটা ছিল, অর্থাৎ লো প্রেশার জোনে যে এয়ারটা থাকে, সেই লো প্রেশার জোন থেকে ডিরেক্টলি হাই প্রেশার জোনে আসার কথা, বা হাই প্রেশার থেকে লো প্রেশার জোনে যাওয়ার কথা, কিন্তু সেটা এরকমভাবে কার্ভ হয়ে যায়, লেফট সাইডে কার্ভ হয়ে যায়। ঠিক একইভাবে উল্টো দিক থেকে তুমি যদি সোজা দেখার চেষ্টা করো, সোজা যাওয়ার কথা, কিন্তু না, এটা উল্টো দিকে এইভাবে কার্ভ হয়ে যায়, ঠিক আছে। তো এটা কারণ হয় কিসের জন্য? এটাকে বলা হয় কোরিওলিস ফোর্সের কারণে কিন্তু এই এরকম কার্ভ সিস্টেমটাকে তুমি দেখতে পাবে। আর এই কার্ভ সিস্টেমের জন্যই কিন্তু বেসিক্যালি সাইক্লোনটা ফর্ম হতে দেখতে পাওয়া যায়। এই সাইক্লোনের যে কন্টিনিউয়াস যে রাউন্ডটা হচ্ছে, কন্টিনিউয়াস যে স্পিন করছে, এটা বিকজ অফ দ্যাট এই কোরিওলিস ফোর্স, ঠিক আছে। এবার আমাদেরকে বুঝতে হবে যে এই এই ছোট্ট মিডিলের যে পোর্শনটা, এই মিডিলের পোর্শনটাকে কি বলা হয়। দেখো এই মিডিলের পোর্শনটাকে আমরা বলি আই। নাও আই কিভাবে জেনারেট হয়? তোমরা নিশ্চয়ই দেখেছো যে চা গরম করার সময় দেখবে চাটা যখন ফুটতে স্টার্ট করে, তাহলে এই মিডিল পোর্শন থেকে কোনো জিনিস তুমি যদি ফেলে দাও, সেটা কিন্তু এই দিকে ভাবে ছুটতে থাকে, তাই না? এইভাবে ছুটতে থাকে, কখনো কিন্তু ওই মিডিলে ঘুরতে থাকে না। চায়ের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চাটা মিডিলে ফেলছে কিন্তু চাটা ছড়ে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাই না? এটা বিকজ অফ দ্যাট ওই কোরিওলিস ফোর্স। এখানেও কিন্তু ওয়ান টাইপ অফ কোরিওলিস ফোর্স কাজ করছে, যেহেতু চাটা কন্টিনিউয়াস স্পিন করছে, জলটা কন্টিনিউয়াস স্পিন করছে, স্পিন করার কারণে মিডিলে যা কিছু পড়বে সেটা কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। তো এই পার্টে যা কিছু আসবে সেটা কিন্তু কন্টিনিউয়াস এইভাবে ছুঁড়ছে, আর যার জন্য মিডিল পয়েন্টে একটা দেখবে আইর মতো ছোট্ট একটা জিনিস কিন্তু তৈরি হয়ে যায়, যেটাকে বলা হয় সেন্টার অফ স্ট্রং। কি বলা হয় সেটাকে? ওটাকে বলা হয় সেন্টার অফ স্ট্রং। অর্থাৎ এখানেই কিন্তু সব থেকে লো প্রেশার জোন তৈরি হয়ে থাকে, আর চারদিক থেকে এয়ার এসে এই লো প্রেশার জোনকে দখল করার চেষ্টা করে, আর যার জন্য তুমি দেখতে পাবে এই স্ট্রমটা কিন্তু জেনারেট হয়, বুঝতে পারলে। এই মিডিল পোর্শনটা যেটা রয়েছে, যেটাকে আই বলছি, ওটাই কিন্তু সব থেকে স্ট্রং লো প্রেশার জোন। আর সেই স্ট্রং লো প্রেশার জোনটাকে দখল করার জন্য চারদিক থেকে এয়ার এসে ধরতে স্টার্ট করে, তাই জন্য এখানে কিন্তু একটা বড় কিন্তু স্ট্রমের সৃষ্টি হয়, ঠিক আছে। এক্ষেত্রে বেস্ট এক্সাম্পল তোমরা এই পিকচারটা থেকে দেখতে পাবে। বেশিরভাগ যত স্ট্রম তুমি দেখতে পাবে সমুদ্রের মাঝখানে তৈরি হচ্ছে। সমুদ্রের মাঝখানে কেন তৈরি হয়? আমি তোমাদেরকে বললাম ইন্ডিয়ান ওশিয়ানে তৈরি হচ্ছে, প্যাসিফিক ওশিয়ানে তৈরি হচ্ছে, আটলান্টিক ওশিয়ানে তৈরি হচ্ছে। কেন এইসব জায়গাতে কেন তৈরি হচ্ছে? এর মেন কারণ হচ্ছে আমাদের এই যে স্ট্রমগুলোকে জেনারেট করতে গেলে স্ট্রং লো প্রেশার জোনের দরকার হয়। আর স্ট্রং লো প্রেশার জোন কোথায় থাকবে? যেখানে টেম্পারেচার কম থাকবে। যেখানে টেম্পারেচার বেশি আছে সেখানে লো প্রেশার জোনকে দেখতে পাবে না। তো স্ট্রং লো প্রেশার জোন তখনই তৈরি হবে যেখানে প্রচুর টেম্পারেচার কম থাকবে। আর টেম্পারেচার কম থাকা মানে কি? টেম্পারেচার কম থাকা মানে সিম্পল লজিক, যে ওই পজিশনে একটা আই, যেটা স্ট্রম অফ আই যেটাকে বলা হয়, বা সেন্টার অফ স্ট্রম বলে, সেটা কিন্তু তৈরি হয়। আর এটা তৈরি হওয়ার কারণেই কিন্তু তুমি দেখবে
এখানে কিন্তু একটা স্ট্রং লো প্রেশার জোন কিন্তু তৈরি হয়। আর এই স্ট্রং লো প্রেশার জোনকে দখল করার জন্য যেসব এরিয়াতে হাই প্রেশার জোন রয়েছে, যেরকম ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে যে হাই প্রেশার জোন রয়েছে, সেই হাই প্রেশার জোন থেকে এয়ার ছুটে আসতে থাকে এই জায়গাটাকে ধরার জন্য। যেরকম হচ্ছে ধূপের ক্ষেত্রে হচ্ছিল, হাই প্রেশার থেকে ধূপের গন্ধটা লো প্রেশারের দিকে ছুটে আসছিল। তো ঠিক একইভাবে যত হাই প্রেশার জোন আছে সেই হাই প্রেশার জোন থেকে ছুটে আসতে থাকে এই এরিয়াটাকে দখল করার জন্য। অটোমেটিক্যালি তাহলে হাই প্রেশার জোনে নর্মালি কী হবে, একটা গ্যাপ তৈরি হবে। তো এখানে যখন ছুটে আসবে তখন ওইখানে একটা গ্যাপ তৈরি হয়। পরবর্তীকালে এই স্ট্রমই ওই গ্যাপটাকে দখল করার জন্য ছুটে আসে। আর এসে তুমি দেখবে এসে কি হয়, ল্যান্ডে এসে ধাক্কা মারে। ল্যান্ড বলতে যেটাকে আমরা ল্যান্ডফল বলি। এই ল্যান্ডফল কিসের জন্য হয়? এই কারণেই হয়, যেহেতু ওখানে হাই প্রেশার জোন ছিল, হাই প্রেশার জোন থেকে এয়ার ছুটে এসে ওই লো প্রেশার জোনকে দখল করতে চলে এসছে, সমুদ্রের মধ্যিখানে দখল করতে চলে এসছে। তার জন্য ল্যান্ডগুলোতে একটা কি হয়, স্ট্রং হাই প্রেশার জোন ক্রিয়েট হয়, তাই না? অর্থাৎ সেখানে এয়ারের একটা গ্যাপ তৈরি হয়। তো সেই গ্যাপটাকে দখল করার জন্য পরবর্তীকালে এই স্ট্রমটা পুরো দৌড়ে এই ল্যান্ডফলের দিকে ছুটে আসে। ঠিক আছে, এই ল্যান্ডের দিকে ছুটে আসে। আর যত ল্যান্ডের কাছাকাছি আসবে তত এর স্পিড কিন্তু কমতে থাকবে। কেন না, যত ল্যান্ডের কাছাকাছি আসবে তত সাপ্লাই অফ ময়েশ্চার কমে যাবে। আর সাপ্লাই অফ ময়েশ্চার কমবে কিসের জন্য? কারণ দেখো সমুদ্রের উপর দিয়ে আসছে, আস্তে 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 কি হচ্ছে না, সমুদ্র থেকে পেরিয়ে সমুদ্রের যে বেসিনগুলো রয়েছে বা বীজগুলো রয়েছে সেগুলোতে চলে আসে। আর সেখানে অবভিয়াসলি কোনো জল নেই, আর জল না থাকার জন্য ময়েশ্চার পাচ্ছে না, আর ময়েশ্চার না পাওয়ার জন্য পাওয়ার কিন্তু কমতে থাকে। তো এই জন্য বলা হয় ল্যান্ডফল, বেসিক্যালি এই পার্টটাকে বলা হয় যখন ঝড়টা এসে সমুদ্রটাকে ক্রস করে ডিরেক্টলি হচ্ছে তীরে এসে আছড়ে পড়ে, তখন তাকে আমরা বলি ল্যান্ডফল। ঠিক আছে, কিন্তু ঝড় আসার আগে তুমি দেখবে অনেকক্ষণ আগে, ঝড় যতক্ষণ না আসছে, এসে গেলে তখন বলি যে আমরা 160-70 কিলোমিটার বেগে ঝড়টা এলো, কিন্তু ঝড় আসার আগেও তুমি দেখবে 40-50 কিলোমিটার বেগে ঝড়টা হচ্ছে। কেন হচ্ছে? তার মানে বুঝতে পারলে যত বেশি ময়েশ্চার কম হবে তত বেশি পাওয়ার কম হবে। তাই জন্যই ল্যান্ডফল যখন করে তখন কিন্তু বেসিক্যালি ঝড়ের স্পিডটা কিন্তু ওর পর থেকে, ল্যান্ডফল হয়ে যাওয়ার পর থেকে কিন্তু কমতে থাকে। আস্তে 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 ঝড়ের যে গতিবেগটা, ঝড়ের যে শক্তিটা, সেটা কিন্তু কন্টিনিউয়াস কমতে থাকে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই ঝড় আসার আগেও 50-60 কিলোমিটার 70 কিলোমিটার বেগে ঝড়টা কেন হয়? দেখো, আমি তোমাদেরকে বললাম যে এইটা হচ্ছে আই, তাই না? এর চারদিকে একটা ডায়ামিটার এরিয়া জুড়ে এ কিন্তু কন্টিনিউয়াসলি স্পিন করতে থাকে, তাই না, ঘুরতে থাকে। এই ডায়ামিটারটা কত হয়? মিনিমাম এভারেজ ডায়ামিটার 150 থেকে 250 কিলোমিটার হয়। অর্থাৎ এই আই থেকে এই ডিস্টেন্সটা 150 থেকে 250 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু এই এরিয়া জুড়ে কিন্তু এই এয়ারের স্টর্মটা কিন্তু হয়। ঠিক আছে, আর এটা প্রত্যেক দিন যে পার্টে তৈরি হয়ে থাকে, যেরকম কি ধরো কোনো ওশিয়ানের কোনো মিডিলে তৈরি হয়ে আছে, সে কিন্তু ওখান থেকে আস্তে আস্তে ল্যান্ডফল হতে হতে প্রত্যেক দিন 300 কিলোমিটার করে এগোতে থাকে, খুব স্লোলি করে এগোতে থাকে, সারা দিনে 300 কিলোমিটার করে এগোতে থাকে, এবং এগোতে 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 ডিরেক্টলি এসে ল্যান্ডফল করে যখন একদম ল্যান্ডে পৌঁছে যায়, অর্থাৎ সমুদ্র ছেড়ে দিয়ে যখন বেরিয়ে আসে তখন গিয়ে ল্যান্ডফল করে। তো 300 কিলোমিটার, তুমি এরকমই শুনবে যে জস দীঘা থেকে 600 কিলোমিটার দূরে আছে, পরের দিন শুনছো দীঘা থেকে 300 কিলোমিটার দূরে আছে, পরের দিন শুনবে দীঘা থেকে আর হয়তো 100 কিলোমিটার দূরে আছে বা 50 কিলোমিটার দূরে আছে। তো এটা বেসিক্যালি ঝড়টা এরকমভাবে এগিয়ে আসে। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হলো? নাও আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ঝড়টা যত উপরের দিকে উঠবে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার ছাড়িয়ে দিয়ে, ট্রপোস্ফিয়ার ছাড়িয়ে দিয়ে যত উপরের দিকে উঠবে তত ঝড়ের ক্ষমতা কমে যায়। কিছু দূর ওঠার পরে তুমি জেনে রাখো এই যে ঝড়ের যে এয়ারটা, সেটা কিছু দূর ওঠার পরে গিয়ে কি হয়, আবার ওপরের দিকে উঠে গিয়ে কুল হয়ে যায়, কুল হয়ে আবার নিচের দিকে নেমে আসে। তো তাই জন্য ওই পার্টে দেখবে লম্বা করে একদম যে এরিয়াটাতে তুমি দেখবে ঝড়টাকে দেখতে পাবে, সেই এরিয়াটাতে এরকম একটা সিস্টেম, মানে এরকম একটা, এই বেসিক্যালি হ্যারিকেনের ক্ষেত্রে এই সিস্টেমটাকে দেখতে পাবে। সাইক্লোনের ক্ষেত্রে তো তুমি দেখতে পাওয়া যায় না, কারণ সাইক্লোনে আইটা তৈরি হয়ে থাকে, বাট হ্যারিকেনের ক্ষেত্রে এই সিস্টেমটাকে তুমি দেখতে পাবে যে সাবট্রপিক্যাল যে এরিয়াগুলো থেকে এয়ার কিন্তু ট্রপিক্যাল এরিয়ার দিকে ছুটে আসছে। ঠিক আছে, তো এই পজিশনে এটা কিন্তু তুমি দেখতে পাবে পুরো এরিয়া জুড়ে কিন্তু আমাদের এই স্টর্মটা কিন্তু হয় সাইক্লোনের ক্ষেত্রে। হলো? আচ্ছা, এবার আমরা এইটুকু বুঝতে পারলাম। তাই জন্যই তুমি দেখবে যে ঝড় আসার আগে, ঝড় যখন আসছে 165-70 কিলোমিটার, 170 কিলোমিটার, তার আসার আগেও 50-60 কিলোমিটার বেগে তার আগে কিন্তু ঝড় হতে থাকে। অর্থাৎ ঝড় যদি বুধবার আসবে তো 50-60 কিলোমিটার বেগে মঙ্গলবার থেকেই কিন্তু এই ঝড়ো হওয়াটা কিন্তু স্টার্ট হয়ে যায়, এবং তার সঙ্গে বৃষ্টি। ঠিক আছে, তো এইটা তোমরা বুঝতে পারলে। নাও এবারে হচ্ছে এর নাম কে দেয়। দেখো, এর নামটা পুরো ডিসাইড করে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। না, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট নিজে নাম ঠিক করে না, এ কী করে, বিভিন্ন হচ্ছে পার্টনারশিপ নিয়ে রেখেছে বিভিন্ন জায়গাতে, এদের ডিপার্টমেন্টের লোককে
ছড়িয়ে রেখেছে। যেরকম কি আইএমডিও হচ্ছে ইন্ডিয়ার দিক দিয়ে তুমি যদি দেখো ডাব্লিউএমওর কিন্তু পার্টনারশিপে কাজ করছে। আইএমডি কিন্তু ডাব্লিউএমএকে বেসিক্যালি হেল্প করে, অ্যাসিস্ট্যান্ট করে, ঠিক আছে। আচ্ছা, এই নামটা কিভাবে ডিসাইড হয়? এই নামটা ডিসাইড করে ল্যাটিটিউড ওয়াইজ, অর্থাৎ ধরো এই এরিয়া থেকে 60 ডিগ্রি থেকে ধরো সামথিং এখানে বললাম যে 50 ডিগ্রি পর্যন্ত এই এরিয়াতে একটা ডিপার্টমেন্ট বানিয়ে রেখেছে। যত ঝড় এই এরিয়াতে আসবে সব ঝড়ের কিন্তু নাম রাখবে সেই ডিপার্টমেন্ট। ফের 50 থেকে 30-র মধ্যে কোনো একটা ডিপার্টমেন্ট বানিয়ে রেখেছে, সেই কিন্তু ডিসাইড করবে, ঠিক আছে। ঠিক একইভাবে 30 থেকে 20-র মধ্যে কোনো যদি ঝড় আসে এই ল্যাটিটিউডের মধ্যেখানে, তাহলে সেখানকার সমস্ত কিছু ডিসাইড করবে সেই ডিপার্টমেন্ট। তো এই ল্যাটিটিউড ওয়াইজ কিন্তু ডিপার্টমেন্টটা ডিসাইড হয়। যেরকম কিছু কিছু ডিপার্টমেন্টের নাম আমি বলে দিচ্ছি, যেরকম হচ্ছে নর্থ আটলান্টিক। নর্থ আটলান্টিক অর্থাৎ আটলান্টিক মহাসাগরে যত কিছু হ্যারিকেন আছে তার হ্যারিকেনের নাম ডিসাইড করে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার, এই নাম কিন্তু ডিসাইড করে। এর জন্য একটা প্রপার লিস্ট বানিয়ে রেখেছে। সেই লিস্টে যত নাম আছে সেই নামকে মেল ফিমেল আকারে নামগুলো সাজানো আছে, সেই নামগুলোকে নেওয়া হয় এবং রোটেট করে। প্রথমবার যদি মেলের নাম দেওয়া হয়, মানে যে হ্যারিকেনটা আসছে তার নাম যদি মেল রাখা হয়, মেল নাম দিয়ে রাখা হয়, পরের বারে যদি কোনো হ্যারিকেন আসে সেটা ফিমেল নাম রাখা হয়। আর এই লিস্টটাকে 6 বছর অন্তর অন্তর রিভিউ করা হয়, যে নামগুলো নেওয়া হয়েছে তাকে রিপিট করা হয় না, ঠিক আছে। এটুকু জিনিস বুঝলাম। এরপরে মিনিমাম কত কিলোমিটার বেগে ঝড় এলে তার নামটা রাখা হয়। মিনিমাম যদি 63 কিলোমিটার বেগে ঝড় আসে তবেই কিন্তু এই হচ্ছে তোমার ঝড়টার কিন্তু নাম রাখা হয়। আদারওয়াইজ যদি 63 কিলোমিটারের কমে কোনো ঝড় আসে তার নাম কিন্তু রাখা হয় না। যেরকম আমরা দেখেছিলাম সব থেকে বড় বড় যেগুলো ঝড়, আমফানকে দেখেছিলাম, আয়লাকে দেখেছিলাম, আমাদের কান্ট্রিতে আমরা আমফানকে দেখেছি। তো আমফানের সময় বিশাল বড় ধরনের একটা ট্রপিক্যাল সাইক্লোন হয়েছিল। যত বড় বড় ট্রপিক্যাল সাইক্লোন হয় তার নামগুলোকে সেকেন্ডবার রিপিট করা হয় না, ঠিক আছে, এটা জেনে রাখো। কিন্তু ছোটোখাটো যেগুলো ঝড় হয় তার নামকে কিন্তু রিপিট করা হয়, 6 বছর পরে পরেও রিপিট করা হয়। কিন্তু কোনো বড় ঝড় যেগুলো পরবর্তীকালে প্রচুর ক্ষতি করেছে অতীতে, তো সেগুলোর নাম কিন্তু কখনো রিপিট করা হয় না। এটুকু জিনিস বুঝতে পারলে। আমেরিকাতে যদি কখনো কোনো হ্যারিকেন আসে তো সেটা ডিসাইড করে সেন্ট্রাল প্যাসিফিক হ্যারিকেন সেন্টার। প্যাসিফিক ওশানে যদি কখনো কোনো হচ্ছে তোমার টাইফুন আসে তাহলে কিন্তু নাম রাখে কে? জাপান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা এজেন্সি বলি। ফিলিপিন্সের ক্ষেত্রে প্যাগাসা বলে একটা এজেন্সি বানিয়ে রেখেছি, তারা ডিসাইড করে। ইন্ডিয়ান ওশেনের ক্ষেত্রেও কিন্তু জেনে রাখো টোটাল 8টা লিস্ট বানানো আছে। এটা পুরোটা কিন্তু কন্ট্রোল করে আইএমডি এবং প্রত্যেকটা কান্ট্রির যে ওয়েদার ডিপার্টমেন্ট রয়েছে। এই 8টা লিস্ট আমরা বানিয়ে রেখেছি। যখনই কোনো ঝড় আসে লিস্ট কিন্তু আমরা এই লিস্ট থেকে কিন্তু নাম দিই। নাও এবারে তোমাকে বুঝতে হবে যে টোটাল 8টা লিস্ট বিভিন্ন কান্ট্রি বিভিন্নভাবে লিস্টটাকে বানিয়ে রেখেছে। তার মানে কি একবার যদি প্রথমবার যদি কোনো ঝড় আসে আর সেটা যদি বাংলাদেশ দেয় তার পরের বারে ইন্ডিয়া দেবে, যদি ইন্ডিয়া দিয়ে দেয় তার পরের বারে কে দেবে? মালদ্বীপ দেবে। মালদ্বীপ যদি দেওয়া হয়ে যায় তার পরের বারে মায়ানমার দেবে। মায়ানমার দেওয়া হয়ে গেলে তার পরের বারে ওমান দেবে। এটা কিন্তু পুরো লিস্ট বানিয়ে রেখেছে। এই লিস্ট অনুযায়ী কিন্তু বারবার কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। এবং তুমি দেখবে কিছু কিছু ঝড়ের নাম আছে যেগুলো তুমি চিনতেও পারবে। যেরকম তুমি এখানে এই পার্টে আমফানকে দেখতে পাচ্ছ, আমফান কিন্তু থাইল্যান্ড দিয়েছিল, তাই না? ঠিক একইভাবে ফণিকে দেখতে পাবে, যেটা হচ্ছে বাংলাদেশ দিয়েছিল, তাই না? তো এইরকম অনেক হচ্ছে এই যে ফণিকে তুমি দেখতে পাচ্ছ, তাই না? তো এই 8টা লিস্ট থেকে কিন্তু নামগুলোকে দেওয়া হয়। প্রথমবার যে দিয়ে দেয় তার পরের বারে কিন্তু যে কান্ট্রি থাকে সেই কান্ট্রি কিন্তু পরের নামটা ডিসাইড করে। তো এটা কোনো এরকম নয় যে ইন্ডিয়াতে ঝড় এলে ইন্ডিয়াই নাম ডিসাইড করবে বা মায়ানমারে ঝড় এলে মায়ানমারই ডিসাইড করবে, এরকম কোনো মানে নেই। যদি ইন্ডিয়া যদি এইবার করে নেক্সট বারে অন্য কোনো কান্ট্রির কাছে সেটা যেতে পারে। তো এটা আইএমডিতে প্রপার ডিসাইড করা রয়েছে যে কোন কান্ট্রির পরে কোন কান্ট্রি নাম ডিসাইড করবে, তো সেই অনুযায়ী কিন্তু হয়। যেরকম বাংলাদেশের পরে অলওয়েজ কিন্তু জেনে রাখো যখন বাংলাদেশ নাম ডিসাইড করে দেয় তারপরে ওমান নাম ডিসাইড করে। তো সেই অনুযায়ী বাংলাদেশে আমরা জানি যখন থাইল্যান্ডের পরে ওমানকে তুমি দেখতে পাবে নাম ডিসাইড করতে। তো থাইল্যান্ডে আমফান এসেছিল তোমরা জানো, তো থাইল্যান্ড আমফান চুজ করেছিল। তারপরে নতুন যখন ঝড়টা তৈরি হলো, যখন তৈরি হলো তখন কিন্তু ওমান চুজ করছে। ক্লিয়ার? সো তাই জন্য প্রত্যেক নাম কিন্তু প্রত্যেকটা কান্ট্রি কিন্তু আলাদা আলাদাভাবে নাম দিয়ে রেখেছে এবং সেই অনুযায়ী কিন্তু ডিসাইড হয়, অর্থাৎ রোটেট হতে থাকে। এবং পরবর্তীকালে এরকমও সময় আসবে, তুমি জানো যে যখন কোনো ঝড় এলো তখন ইন্ডিয়ার ভাগে এলো, তখন ইন্ডিয়ায় কিন্তু নাম ডিসাইড করে। তো এইভাবে কিন্তু এই লিস্টটা কিন্তু কন্টিনিউয়াস হতে থাকে এবং এই লিস্টের কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, অর্থাৎ কোনো কিছু কিন্তু রিপিট করা হয় না। একবার যে নাম নিয়ে নেওয়া হয়েছে পরের বারে কিন্তু সেই নামগুলোকে আর নেওয়া হয় না, ঠিক আছে। এর মধ্যে রেড কালারের যে নামগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, অলরেডি নাম নিয়ে নেওয়া হয়ে গেছে। বাকি যেগুলো পড়ে আছে সেইগুলো কিন্তু হচ্ছে নতুনভাবে নেওয়া হবে। সো আশা করছি বুঝতে পারলাম কিভাবে নাম ডিসাইড করা হয়, কিভাবে সাইক্লোনটা জেনারেট হয়, তার প্রসেসটা কেমন।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যারা এই জসটা নিয়ে প্রচণ্ড পরিমাণে আতঙ্কের মধ্যে রয়েছে তাদেরকে বুঝিয়ে দাও যে জস কীভাবে তৈরি হচ্ছে, কী ব্যাপার। তো শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।